আসসালামু আলাইকুম। কোয়ান্টাম শপিং প্ল্যাটফর্ম এইচএসসি কমার্স গ্রুপ হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান পরিচিতি এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল 3 নম্বর ক্লাস। তো আমাদের আজকে স্পেশাল 3 নম্বর ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের জনক এবং হিসাব বিজ্ঞানের পরবর্তী অংশগুলি আলোচনা করব। তো আমাদের এই প্রথম যে পত্রের প্রথম অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়ের মধ্যে ক বিভাগে আমাদের শুধু মুখস্থ আর মুখস্থ। তো আমরা বিগত 2টা ক্লাসে অনেক কিছু আলোচনা করছিলাম, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য পড়ছিলাম, হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ কি, এগুলো পড়ছিলাম। তো আজকে 3 নম্বর ক্লাসে আমরা দেখি হিসাব বিজ্ঞানের জনককে, মানে কে আবিষ্কার করছে হিসাব বিজ্ঞান, শুরুটা কোথায় ছিল। তো এখানে বলতেছে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি। এটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের জনককে কনংও আসে, এমসিকিউতে আসে, মনে রাখবা। তো তার পূর্ব নাম ছিল ফ্রা লুকা বর্থো, একটু ওয়েট করা, একটু দূরত্ব তা দেখা যাচ্ছে না। হ্যাঁ, বার্থোলোমিও দি প্যাসিলিও, পুরো নামটা বলতেছে আর কি। তো পূর্ব যে নামটা আছে সে নামটা মনে রাখার চেষ্টা করব। আমাদের হিসাব বিজ্ঞানের জনককে, তার নাম বাংলায় বললে লুকা প্যাসিওলি, এটা আমাদের এমসিকিউতে আসে। তো যদি পূর্ব নাম বলে, তো পূর্ব নামটা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করতে হবে। ব্যাস, এইখানে আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। কথা কি বুঝছো যা বলছি? এতটুকু। এরপরে লিখতেছে তিনি ছিলেন ইতালির ভেনিস শহরের অধিবাসী এবং গণিত শাস্ত্রবিদ ও ধর্মযাজক। তিনি বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির ঘনিষ্ঠ বন্ধুও ছিল এবং শিক্ষক, এবং ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক ছিলেন। তার মানে এই লুকা প্যাসিওলি উনি যে এই হিসাব বিজ্ঞানটা আবিষ্কার করেন, তো উনি ছিল বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বন্ধু। আমরা জানি আমাদের লিওনার্দো দা ভিঞ্চি সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদের জন্য অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করছিল। তো এই লিওনার্দো দা ভিঞ্চি চিত্র আঁকতো বেশি, চিত্র এঁকে এঁকে ব্যাখ্যা দিত। তো ওই সময়কার এই লুকা প্যাসিওলি ছিল লিওনার্দো দা ভিঞ্চির বন্ধু। এবং আমাদের আরেকটা বলছিল যে আমাদের ক্রিস্টোফার কলম্বাসের যে সময়কাল ছিল, বা কলম্বাস যে ছিল বিখ্যাত দার্শনিক বা বিজ্ঞানী, কলম্বাসের সময়কালে উনি ছিল, এটাই বলছে। তো মনে রাখবো আর কি যে লিওনার্দের বন্ধু ছিল লুকা প্যাসিওলি, এগুলো মনে রাখবা। এরপরে হিসাব বিজ্ঞান সম্পর্কিত প্রথম গ্রন্থের নাম, এই পুরোটা একটু মুখস্থ করবা, পুরোটা। তারপর বলছে এই যে বাংলা দেওয়া আছে, এই বাংলাটা একটু মুখস্থ করলে হবে। সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রি প্রপোর্শনালিটা। তো এটার মুখস্থ করবে, এটা লাগবে না তেমন, জাস্ট রিডিং বলে আর কি। তো গ্রন্থটি 1494 সালে ইতালীয় ভাষায় ইতালিতে প্রকাশ করা হয়। আর গ্রন্থটি মূলত গণিতের ওপর লিখিত। মানে হিসাব বিজ্ঞানে কিন্তু আমাদের হিসাব নিকাশ নিয়ে আলোচনা করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমাদের হিসাব বিজ্ঞান কি যেহেতু হিসাব নিয়ে আলোচনা করতে হয়, এজন্য আমরা এখানে গণিত দেখতে পাচ্ছি। আর ইনি ছিল একজন গণিতবিদ, এই যে বলছে গণিত শাস্ত্রবিদ। তো এখন এই যে গণিতবিদ, উনি কিন্তু গণিত নিয়ে কাজ করছে। তো গণিত নিয়ে কাজ করার প্রেক্ষিতে আমাদের হিসাব বিজ্ঞানের যে বইটা বা যেই তথ্যটা সেটা উনি আবিষ্কার করে। তার মানে হিসাব বিজ্ঞানে মূলত যেই টার্মটা ইউজ করা হয়, মানে হিসাব বিজ্ঞানের যে বিষয়টা আমার ইনক্লুডেড হয়, সেটা কি শুধু গণিতের উপরে প্রাধান্য পায়। মানে গাণিতিক ক্যালকুলেশনের জন্যই আমাদের হিসাব বিজ্ঞানটা তৈরি হয়েছে। আর এখানে গণিত নিয়ে মূলত বেশিরভাগ আলোচনা করা হয়। এই জন্যই তিনি এটা বলছে যে এই গ্রন্থটি, মানে এই বইটি শুধুমাত্র গণিতের উপরই বের করা হয়েছে বা আবিষ্কার হয়েছে। গণিতকে রিসার্চ করি, গণিতের একটা শাখা হিসাবেই হিসাব বিজ্ঞানটা আসছে। তো দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? জাস্ট মনে রাখবা যে হিসাব বিজ্ঞানের মেন হচ্ছে গণিত। গণিতে বিভিন্ন শাখা আছে, এর মধ্যে হিসাব বিজ্ঞান একটা অংশ আর কি। আচ্ছা, এরপরে গ্রন্থটি 3টি খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে পাটিগণিত, একটা হচ্ছে জ্যামিতি, একটা হচ্ছে অনুপাত। মানে এই যে প্রাথমিক অবস্থা যে হিসাব বিজ্ঞান বইটা রচনা করা হয়, উনি যে আবিষ্কার করেন, সেটা 3টা অংশে ভাগ করা ছিল। প্রথমে ছিল পাটিগণিত, যে পাটিগণিত আমরা ওই যে ক্লাস 6-7 থেকে শুরু করে পড়তাম পাটিগণিত। তারপরে জ্যামিতি মানে জিওমেট্রি, যে বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, এগুলো। এরপর হচ্ছে অনুপাত, আমরা অনুপাত আমরাগুলো করছি। তো আমাদের এই যে লুকা প্যাসিওলি যে বইটা আবিষ্কার করেন হিসাব বিজ্ঞানের প্রথম যে বই, সেই বইয়ের মধ্যে 3টা অংশ ছিল, পাটিগণিত, জ্যামিতি, অনুপাত, এই 3টা মনে রাখবা। এরপর বলছে যার 3য় খণ্ডে 2 তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এই যে 2 তরফা দাখিলা পদ্ধতি, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা অংশ।
এই জিনিসটা আমাদের হিসাব বিজ্ঞানের কারিকুলামের মধ্যে আছে। তোমরা কি এটা 19-এ পড়ছিলা? 2 তরফা দাখিলা পদ্ধতি 19-এ ছিল এগুলা হিসাব বিজ্ঞানের মধ্যে ছিল স্যার, ছিল। হ্যাঁ, তো এটাই আর কি পদ্ধতি ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এটাই বলতেছে যে এই 3টা অংশের মধ্যে তৃতীয় যে খণ্ড ছিল অনুপাত, এর মধ্যে কিন্তু 2 তরফা দাখিলা পদ্ধতি আছে, যেটা আমরা 19-এ পড়ে আসছি। যাই হোক, তো এখানে বলতেছে গ্রন্থটির লেখক লুকা প্যাসিরোসি, মানে এই যে এটা বলছে আর কি, এই যে এই চিত্রটাই হচ্ছে লুকা প্যাসিরোসির চিত্র, ব্যাস। তো এই হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের জনক। এখানে জাস্ট মনে রাখবা মেন এমসিকিউটাই হচ্ছে তোমার হিসাব বিজ্ঞানের জনক কে ছিল, লুকা প্যাসিওলি। আর তার পুরো নামটা আমার তেমন মনে রাখার প্রয়োজন নেই, তবে এমসিকিউতে মনে রাখার চেষ্টা করবা। তবে মেন হচ্ছে লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনক, এটা মনে রাখলেই হবে, ব্যাস। এই হচ্ছে আমার আলোচনা। এতটুকু অংশ যা যা আলোচনা করছি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এরপরে আমরা যাই পরবর্তী পেজে। তো আমাদের এখানে পরবর্তী পেজ হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, মানে হিসাব বিজ্ঞান কীভাবে ডেভেলপ হয়, কীভাবে হিসাব বিজ্ঞানটা আমাদের পৃথিবীতে আসে, মানে আবিষ্কারটা। তো একটু ওয়েট করো, আমি একটু সুন্দর করে এটা গুছায়া বলতেছি। তো আমাদের এখানে বলতেছে যে হিসাব বিজ্ঞান ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের প্রথমেই পুরনো ও বৈচিত্র্যময়, মানে হিসাব বিজ্ঞানটা আমাদের একবারে এই কমার্স গ্রুপ বা এই যে শাখাটা সায়েন্স কমার্স আর্টস, এই কমার্সের শুরুতেই ছিল হিসাব বিজ্ঞান। অর্থাৎ আমার অনেক আগের বিষয় হিসাব বিজ্ঞানটা একেবারে মানে প্রাচীনকাল থেকে হিসাব গণনা এগুলো করতে করতে মানুষ আসছে, তো হিসাব বিজ্ঞানটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। তো এটাই বলছে যে হিসাব বিজ্ঞানের ইতিহাসটা মানব সভ্যতার ইতিহাসের মতোই, মানে মানব সভ্যতার ইতিহাস বলতে কি বোঝায়, মানুষ যেখান থেকেই তার সভ্যতা তৈরি করছে, মানে প্রাচীনকাল থেকে গুহা মানুষ থেকে আধুনিক মানুষের এই সভ্যতায় পরিণত হয়েছে। তো সেই গুহা মানুষ থেকেই আমাদের এই হিসাব বিজ্ঞানের জন্মলাভ হয়। এই জন্য বলছে যে হিসাব বিজ্ঞানের ইতিহাসটা হচ্ছে আমার মানব সভ্যতার ইতিহাসের মধ্যে পুরনো। মানব সভ্যতা যেই যুগ থেকে আবিষ্কার হয়েছে, মানে যেই যুগ থেকে মানব সভ্যতা বিচরণ ঘটছে, হিসাব বিজ্ঞানটা ওই যুগ থেকেই তৈরি হয়েছে। কথা কি বুঝছো? এরপর বলতেছে যে মানব সভ্যতার শুরু হতে হিসাব বিজ্ঞানের প্রচলন শুরু হয়। দেখছো, বলে মিলে গেছে কথাটা। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ইতিহাসকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। হিসাব বিজ্ঞানের যে পুরো ইতিহাসটা, হিসাব বিজ্ঞান কোথা থেকে জন্মগ্রহণ করছে, কীভাবে পরিবর্তনটা হয়েছে, এ পর্যন্ত আসতে কতটুকু বাধা বিপত্তি অতিক্রম করা হয়েছে, কিভাবে এ পর্যন্ত আসছে, আর এখনকার অবস্থা হিসাব বিজ্ঞান দেখতে কীরকম, এগুলো মূলত 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম হচ্ছে উন্মেষকাল। উন্মেষকাল বলতে যেই সময় আমাদের হিসাব বিজ্ঞানটা জন্ম লাভ করে, অর্থাৎ উৎপত্তিকাল। তো এখানে তারা বলতেছে যে সভ্যতার শুরু হতে, মানে যেই দিন থেকে মানুষের সভ্যতা শুরু হয়, তো সেই দিন থেকে 1494 সালের আগ পর্যন্ত, অর্থাৎ মানুষের সভ্যতা যে দিন থেকে শুরু হয়। মানুষ কিন্তু আগে গুহাতে বসবাস করতো, জামা কাপড় ছিল না, বাড়িঘর ছিল না, কোনো রকমে লতাপাতা দিয়ে জামা কাপড় তৈরি করতো, তারপর হচ্ছে কোনো রকম গুহার মধ্যে থাকতো। তো সেই শুরু থেকেই আমাদের কি হয়েছে, মানুষের সভ্যতা শুরু হয়েছে। সেই সভ্যতা থেকে শুরু করে এই 1494 সাল পর্যন্তই ছিল প্রাথমিক হিসাব বিজ্ঞানের প্রাথমিক কাল বা উৎপত্তিকাল। মনে রাখবা, এটা এমসিকিউতে মনে রাখার জন্য ইম্পর্টেন্ট যে হিসাব বিজ্ঞানের শুরু হয় কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত। সভ্যতার শুরু থেকে 1494 সাল পর্যন্ত ছিল প্রথম অবস্থা হিসাব বিজ্ঞানের, যেটাকে বলা হয় উৎপত্তিকাল বা উন্মেষকাল। বুঝতে পারছেন লাইনটা এতটুকু? কথা বইল, মানে হিসাব বিজ্ঞানের শুরুটা থেকে ছিল। আচ্ছা, এরপরে বলতেছি যে 2 নম্বরে প্রাক বিশ্লেষণকাল, মানে হিসাব বিজ্ঞান যখন উৎপত্তি হয় তার পরবর্তী যে কালটা সেটা হচ্ছে প্রাক বিশ্লেষণকাল, প্রাথমিক কাল আর কি। তো এইটা হচ্ছে 1494 সাল এর পর থেকে, মানে এই 1494 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্তই হিসাব বিজ্ঞানের যে আবিষ্কারগুলো হয়েছে, হিসাব বিজ্ঞানের বইগুলো উন্নয়ন করা হয়েছে, এর শাখা প্রশাখাগুলো হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের প্রাথমিক কাল হিসাব বিজ্ঞানে। তো প্রাক বিশ্লেষণ কালটা হচ্ছে 1494 থেকে 1800 সাল পর্যন্ত। এবং 3 নম্বর হচ্ছে বিশ্লেষণকাল, অর্থাৎ হিসাব বিজ্ঞানের মধ্যে কি কি নতুন নতুন কারিকুলাম যোগ করা যাবে, হিসাব বিজ্ঞানে কী কী নতুন নতুন অবকাঠামো তৈরি হবে, অর্থাৎ নতুন নতুন জিনিস অ্যাড করার জন্যই বিশ্লেষণ করা হয়, গবেষণা করা হয়। তো হিসাব বিজ্ঞানের গবেষণা কালটা ছিল 1801 সাল থেকে 1950 সাল পর্যন্ত। তো দেখো এই 2 লাইনটা বুঝতে পারলা কিনা? হিসাব বিজ্ঞানের গবেষণা কাল ছিল, মানে যেই সময় থেকে হিসাব বিজ্ঞানের গবেষণা চিন্তা ভাবনা করা হয়। আচ্ছা, এরপরে আধুনিক কাল, মানে বর্তমান এই যে হিসাব বিজ্ঞান আমরা পড়তেছি,
এটা হচ্ছে আমাদের আধুনিক কাল। তো আধুনিক কালটা শুরু হয় কবে থেকে? এই তো 1951 সাল থেকে শুরু করে বর্তমান সাল পর্যন্ত এই আধুনিক কালে হিসাব বিজ্ঞান আমরা পড়তেছি। তো হিসাব বিজ্ঞান কিন্তু প্রাথমিকভাবে এরকম ছিল না যা আমরা পড়তেছি। এই বিষয়টা কিন্তু অনেক রূপান্তর হয়ে আসছে। আমরা যে 9-10 পড়ে আসি হিসাব বিজ্ঞান, তা ইন্টারে যে পড়ব হিসাব বিজ্ঞান, এগুলো কিন্তু অনেক রূপান্তরিত হওয়ার পর একবারে শুরুতে যে হিসাব বিজ্ঞান ছিল খুবই ছিল অন্যরকম, খুবই কম ছিল। এর মধ্যে বিভিন্ন অংশ উপাদান খুবই কম ছিল, হিসাব নিকাশ খুবই কম ছিল। কিন্তু আস্তে আস্তে বিজ্ঞানীদের চিন্তা চেতনায় কিন্তু হিসাব বিজ্ঞানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে, বিভিন্ন শাখা তৈরি হয়েছে, বিভিন্ন নতুন নতুন সূত্র আবিষ্কার হয়েছে, সেগুলো কিন্তু আমরা বর্তমান সময় পড়তেছি। তো এটাই বলতেছে আধুনিক কালটা হচ্ছে কি 1951 থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত হচ্ছে আধুনিক কাল। তো এই হচ্ছে আমাদের 4টা সংক্ষিপ্ত। এখন আমরা এই 4টা একটু ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আমাদের পরীক্ষা ইম্পর্টেন্ট, মানে গ হতে আমাদের লাগে। তো এই হচ্ছে আমার প্রথম অংশটা। দেখো, শুরু করতেছি। উন্মেষকাল বা উৎপত্তিকাল। সভ্যতার শুরু হতে 1494 সাল পর্যন্ত পূর্ব সময়কালকে উন্মেষকাল বা উৎপত্তিকাল ধরা হয়। তো এই কালটাকে আবার 4 ভাগে ভাগ করছে। দেখছো, হিসাব বিজ্ঞানকে 4টা অংশে ভাগ করছে, কিন্তু প্রথম অংশটা আবার 4 ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ, আর হচ্ছে মুদ্রা যুগ। এখন এগুলো মুখস্থ করতে হবে। আমি বাড়ির কাজটা দিব, মুখস্থ করে খাতায় লিখে আমাকে জানাবো। আমি জাস্ট বুঝা দিচ্ছি, খেয়াল করো। প্রথমে বলতেছে প্রস্তর যুগ। হিসাব বিজ্ঞানের শুরুতে এই অংশটা আমাদের আছে। প্রস্তর যুগটা আসলে কি? প্রস্তর যুগে শিকারকৃত পশু পাখি ও সংগৃহীত ফলমূলের হিসাব গাছের গায়ে, পাহাড়ের গুহায় এবং পাথরের চিহ্ন দিয়ে লিখে রাখা হতো। তোমরা তো জানো যে আমাদের প্রাচীনকালে কিন্তু এরকম কলম ছিল না, এরকম কাগজ ছিল না, কালি ছিল না। এই যে আমরা যে পশু পাখি ধরতেছি, কয়টা পশু পাখি আজকে ধরলাম, পশু পাখি কয়টার মধ্যে বড় ছিল, ছোট ছিল, কি কি পশু পাখি ধরছি, এই যে হিসাবগুলো কিন্তু আমরা কোনো জায়গাতেই, মানে প্রাচীনকালের কথা বলতেছি, প্রাচীনকালে মানুষ কিন্তু কোনো কাগজে কলম লিখা রাখতে পারতো না। তারা কোথায় লিখে রাখতো? গাছের ডালে, পাহাড়ের গুহায় দাগ দিয়ে লিখে রাখতো। তারা কিন্তু লেখা সিস্টেমও জানতো না। আমরা যে লিখতাম 1 2 3 4, তারা কিন্তু এরকম 1 2 3 4 লিখতে পারতো না। তুমি কি জানো? প্রাচীনকালের গুহা মানুষ কিন্তু 1 2 3 4 লিখতে পারতো না। তো তারা কি লিখতো? তারা জাস্ট অক্ষর দাগ দিত আর কি। কেন দাগ দিত আমি বলতেছি, একটু ওয়েট করো। মনে করো একটা পাথরের জায়গার মধ্যে এরকম একটা দাগ দিত, এরকম লম্বা দাগ দিত। এই লম্বা দাগ মানে হচ্ছে আজকে আমি একটা পাখি শিকার করছি, আগামীকাল 2টা শিকার করব, এর পরের দিন 3টা শিকার করব, এরকমভাবে দাগ দিয়ে প্রকাশ করতো। তো এগুলো কিন্তু আমাদের কোনো কাগজে কলমে দাগ দিত না। এগুলো দাগ দিত কোথায়? গাছের বাকলে, পাহাড়ের গুহায় এরকম দাগ দিত। হ্যাঁ, এরকম দাগ দিত। তো এইটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম দিক। অর্থাৎ মানুষ যে হিসাব করতো, তার আজকে কতগুলো ফলমূল দরকার, কতগুলো শিকার হয়েছে, এগুলো কোথা থেকে হিসাব করতো বা কোথায় লিখে রাখতো? পাহাড়ের গুহায় বা আমাদের গাছের বাকলে লিখে রাখতো। এগুলো কিন্তু আমাদের কোনো কাগজে কলমে লেখা ছিল না। তো বুঝতে পারছো হিসাব বিজ্ঞানের প্রাথমিক যে ইতিহাসটা কি ছিল? আচ্ছা, এরপরে এটা শেষ। প্রস্তর যুগে এই কাজগুলো মানুষ করতো। এরপরে বলতেছে প্রাচীন যুগ। প্রাচীন যুগে মানুষরা দেয়ালে দাগ কেটে, রশিতে গিট দিয়ে, তারপর হচ্ছে প্যাপিরাস নামক গাছের পাতা দিয়ে হিসাব রাখতো। এই সময় চীন দেশে লোকেরা অ্যাবাকাস নামক যন্ত্র দিয়ে হিসাব কার্য পরিচালনা করত। এগুলো মুখস্থ করতে হবে। প্রস্তর যুগে কিন্তু কোথায় ছিল? পাহাড়ে গুহায় ছিল, গাছের গায়ে ছিল। পরবর্তীতে প্রাচীন যুগে, মানে একটু পরবর্তী যুগে কি আসছে? তখন মানুষের দেয়ালে দাগ কাটতো, রশিতে গিট্টু মারতো, গিট্টু দিয়া প্রকাশ করতো। তারপর হচ্ছে আমাদের ওই যে অ্যাবাকাস নামক একটা ছিল, যন্ত্র ছিল, এই চীন দেশের লোকেরা এটা ব্যবহার করে হিসাব কাজ করে রাখতো। তো এইটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাচীন যুগের আলোচনা। তো 2 নম্বরটা বুঝতে পারছো? কথা বলো একটু, আচার্য। আচ্ছা, এবার 3 নম্বরে বিনিময় যুগ। তো মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময় বিনিময় প্রথার প্রচলন ছিল। বিনিময় যুগে মানুষের মধ্যে পণ্যের আদান প্রদান হতো। বিনিময় মানে হচ্ছে একজন দিবে, একজন নিবে, এটা হচ্ছে বিনিময়, আদান প্রদান আর কি। তো মুদ্রার প্রচলন, মুদ্রা মানে কি? ওই যে আমাদের যে হ্যাঁ, ছাপায় যেটা, হ্যাঁ গুড, ওইটাই আর কি। আচ্ছা, ওইটাই। তো এখন বলছে যে ওই মুদ্রণ যুগের আগ পর্যন্ত মানুষ আদান প্রদান করতো, মানে দিতে একজন নিতে একজন পণ্যগুলো। আচ্ছা, তখন এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের সাথে পণ্যের বিনিময় করত।
এক এলাকার মানুষ অন্য এলাকায় পণ্যগুলো বিনিময় করত। এই সময় মাটির দেয়ালে রং দিয়ে দরজার পেছনে দাগ কেটে হিসাব রাখত। মুখস্থ করবো এটা। মিশরীয় আবলুস কাঠে, আইভরি প্লেটে ও স্লেট পাথরে, কঙ্গোতে বাঁশের কাঠি দিয়ে, পেরুতে কিপু নামক সুতার গিট দিয়ে, তারপর হচ্ছে ইউরোপ ও এশিয়ার পোড়ামাটি, মোম, তাম্রপাত্র ও কাঠ খোদাই করে হিসাব রাখত। মানে আমাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রদেশের মানুষরা কিভাবে হিসাব রাখতো সেই বিষয়গুলো বলে দিছে। মিশররা কোথায় হিসাব রাখতো, তারপর হচ্ছে আইভরি প্লেটে, তারপর হচ্ছে গিয়া শ্বেত পাথরে, তারপর হচ্ছে বাঁশের কাঠিতে, তারপর হচ্ছে ইউরোপ ও এশিয়ার মানুষগুলো কোথায় কোথায় হিসাব রাখতো, পোড়ামাটিতে, তারপর হচ্ছে মোমের মধ্যে কাঠ খোদাই করে, মানে কাঠ কেটে কেটে হিসাব রাখতো। মানে কোন কোন অঞ্চলের মানুষ কেমনে হিসাব রাখতো বিনিময় যুগে সেটাই বলছে। প্রস্তর যুগ হচ্ছে একবারে শুরুতে, প্রাচীন যুগ হচ্ছে একটু আপডেট, বিনিময় যুগ হচ্ছে আরও আপডেট। তো এই হচ্ছে তিনটা বিষয়। তো কোথায় কোন কোন মানুষ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে বা কোন কোন যন্ত্রের উপর বা কোন কোন মাধ্যমের উপর হিসাবগুলো রাখতো এগুলোটা মুখস্থ করার চেষ্টা করবা। তো বুঝতে পারছো আচার্য এতটুকু? জি স্যার, এগুলো মুখস্থ করে নেব। হ্যাঁ, এরপর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে গিয়ে মুদ্রা যুগ। পণ্য বিনিময়ের যুগের পরবর্তীতে আসে মুদ্রা যুগ। বিনিময়ের মাধ্যম হিসেবে কালক্রমে মুদ্রার প্রচলন হয় এবং মানুষের অর্থনৈতিক কার্যক্রম বিস্তার লাভ করে। মুদ্রার মাধ্যমে নগদে এবং বাকিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য শুরু হয়। যাবতীয় ক্রয় বিক্রয়, দেনা পাওনা হিসাব মোট পরিমাণ অঙ্কে লিখে রাখা শুরু হয়। মানে এই মুদ্রা যুগ থেকে আমাদের কি হয়, আমাদের এই হাতে কলমে লেখাটা শুরু হয়, অঙ্কে গণনা করে লেখা শুরু হয়। কিন্তু আগে অঙ্ক ছিল না, আগে ছিল দাগ কেটা কেটা হাবিজাবি এসে করে মুখস্থ করতে হইতো। তো যাই হোক, তো আজকে মোটামুটি আমি এতটুকু আলোচনা করলাম। এখন আমরা যাই পরবর্তীটা একটু দেখাচ্ছি। এগুলো তো সবই মুখস্থ, জাস্ট এগুলো একটু দেখো, বাড়ির কাজ থাকবে, একটু মুখস্থ করবা। দেখো আমি বোঝাচ্ছি। প্রাক বিশ্লেষণকাল তো বলতেছে 1494 থেকে 1800 সাল পর্যন্ত প্রাক বিশ্লেষণকাল। এই সময় কৃষি, শিল্প, বাণিজ্য উন্নতি সাধিত হয়, ব্যাংক ব্যবস্থাপনার পরিবর্তন ঘটে, যৌথ মূলধনী ব্যবসা প্রচলন ঘটে, মানে একটু উন্নয়ন হয় কৃষকের। তো 1494 সালে লুকা প্যাসিলোসি কর্তৃক দুই তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয়। মানে দুই তরফা দাখিলা পদ্ধতি কখন আবিষ্কার হয়? 1494 সালে। আর লুকা প্যাসিলোসি দ্বারা এটা আবিষ্কার হয়। তো তিনি এত বড় একটা গ্রন্থে দুই তরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন। তো এটা প্রাক বিশ্লেষণকালেই হিসাবটা বলছে, এটা মুখস্থ করবা। তো বিশ্লেষণকালে কি বলছে যে 1801 থেকে 1905 সাল পর্যন্ত সময়কে বিশ্লেষণকাল বলা হয়। তো ইউরোপের শিল্প বিপ্লব সংঘটিত হয় সেই সময়। ইউরোপে কিন্তু ব্যবসা বাণিজ্য উন্নয়ন ঘটে সেই সময়। সীমিত দায় সম্পন্ন যৌথ মূলধনী ব্যবসার উৎপত্তি হয়, কলকারখানার উৎপাদন প্রবর্তন হয়, মানে বেশি হয়। এই সময় হিসাব বিজ্ঞানের সহায়ক হিসাবে বিভিন্ন শাস্ত্র, যেমন নিরীক্ষা শাস্ত্র, তারপর হচ্ছে কোম্পানি আইন, আয়কর, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব ব্যবস্থাপনা প্রভৃতি প্রণীত। মানে এই সময় এগুলো আবিষ্কার হয়, এটা মুখস্থ করবা। লাস্টে আধুনিক কাল, মানে বর্তমান কাল পর্যন্ত। তো 1951 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কে আধুনিক কাল বলে। তো এই সময় বিশ্বের সকল দেশ প্রস্তুতকৃত আর্থিক বিবরণী মান যাতে একই রকম হয় সেজন্য হিসাব মান তৈরি তার ব্যবহার বৃদ্ধি করতে 1973 সালে আন্তর্জাতিক হিসাব কমিটি গঠন করে। মানে হিসাব বিজ্ঞানের প্রতিটা অংশের কাঠামো প্রতিটা দেশে কীভাবে মূল্যায়ন করা হবে এই নিয়ে একটা কমিটি গঠন করা হয়, সেটা 1973 সালে। এটা মুখস্থ করবা। তো এই সময় মুদ্রাস্ফীতি, হিসাব বিজ্ঞান, পরিবেশ হিসাব বিজ্ঞান, মানব সম্পদ উন্নয়ন হিসাব বিজ্ঞান ইত্যাদি উদ্ভব হয়। মানে এই পয়েন্টগুলো মুখস্থ করবা। মানে কোন কোন কালে কোন কোন সালে কী কী ঘটছে এই ইতিহাসটা মুখস্থ করে রাখতেই হবে। তো মোটামুটি এর বাইরে তেমন মুখস্থ করতে হবে না ঘর জন্য। তো দেখো যা যা আলোচনা করছি মোটামুটি বুঝতে পারলা কিনা? এখন কষ্ট করে এইগুলো একটু মুখস্থ করো। বাড়ির কাজটা হচ্ছে গিয়ে আমি যতটুকু বললাম এতটুকু পয়েন্ট মুখস্থ করলেই হবে, খাতায় লিখে রাখবা তাহলে হবে। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা প্রস্তুত যুগ, প্রাচীনকাল, তারপর হচ্ছে গিয়ে এখানে যা যা আছে এগুলো সব মুখস্থ করবা। আর এগুলো লিখবা, মুখস্থ করে লিখবা। আর এগুলো জাস্ট একটু পড়বা, যতটুকু বুঝবা এতটুকুই মনে রাখবা, তাহলেই হবে। আর তেমন পড়া নেই। ওকে, তো আজকে আর বেশি সময় দিতে পারতেছি না। আমার তো মনে করো যে অন্য ব্যাচগুলো পড়াতে হবে, তো সময় হয়ে গেছে অলরেডি। তো আজকে আমি এতটুকু রাখলাম, আমরা আগামীকাল এরপর থেকে যাবো ইনশাল্লাহ। আর আজকে আইসিটি ক্লাসটা নিব রাত্রে 11টা
10-এ তখন ক্লাস করো। আর থ্যাংক ইউ শরণ, জয়েন করছো। জি স্যার। শরণ, আজকে ক্লাসটা এখানে হিসাব বিজ্ঞানটা শেষ। আর প্রথম কয়েকদিন কষ্ট করবে, আমাদের এই ক বিভাগে যা যা আছে একটু পড়তে হবে, কারণ পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। আমরা খ বিভাগ থেকে শুরু করব, হাতে কলমে অঙ্ক করা, এগুলো আমি নোট নিয়ে করাবো। তো ক বিভাগে যেহেতু শুধুই আমার ব্যাখ্যামূলক মুখস্থ, একটু বিবরণ আছে, ইতিহাস, এগুলো পড়ে বুঝতে হবে, এই জন্য আমি একটু পড়াচ্ছি। আদারওয়াইজ আমরা অঙ্কই করতাম। এখন আমাদের ক বিভাগে একটু পড়তে হবে, তো কারণ এখান থেকে প্রশ্ন হয়, গ হতে প্রশ্ন আসে। তো এগুলো পড়ার জন্য আমাকে কী করতে হবে, একটু পড়তে হবে, যেন পড়তেছি। ওকে, তো আমরা আজকে এত রাখলাম। রাত 11:10 আইসিটি ক্লাস করবো ইনশাল্লাহ, আর আগামীকাল এরপর থেকে যাব।